পুরনোকে পেছনে ফেলে নতুন স্বপ্ন আর উদ্যমে দোরগোড়ায় বাংলা নববর্ষ। অসাম্প্রদায়িক চেতনা উজ্জীবিত করতে চলছে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি। টানের কারণে চলে আসতে হয়, এটা ছাড়া যায় না। আমরা অনেকগুলো স্ট্রাকচারই ধরছি আর আমরা সবাই মিলে রাত দিন পরিশ্রম করতেছি। মঙ্গল শোভাযাত্রার সবথেকে পজিটিভ দিকটা হচ্ছে সবকিছুর মধ্যে মানুষকে মিলিত করবার জন্য এবং সর্বসাধারণের যে অংশগ্রহণ সেটাকে নিশ্চিত করার একটা কিন্তু বিষয় মাথায় রেখে এগুলো করা হয়। ছুটির দিনে ফ্যাশন ও বুটিক হাউসগুলোতে ভিড়, পোশাকে নতুনত্ব আনার চেষ্টা। শাড়ি নিয়েছি, বিশেষ করে আবার ড্রেস নিয়েছি এখান থেকেই। আমার মনে হচ্ছে খুব ভালোই হবে। পোশাক কেনার ক্ষেত্রে বরাবরের মতোই আমরা লাল সাদাকেই প্রাধান্য দিচ্ছি বেশি। শাড়িটা পরলে যাতে সুন্দর লাগে এটাই হচ্ছে ম্যাটার করে। শাড়ির ভিতরে যে ডিজাইনগুলো থাকে সেই ডিজাইনগুলোকে আমরা কাপড়ের ভিতরে ফুটিয়ে তুলেছি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে রয়েছে আমি এজি মাহমুদ এবং আমি আসাদ আজিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চ থেকে 1800 কেজি জাটকা জব্দ। আটক করা যায়নি কাউকে। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় 3 জেলেকে সাজা। চুয়াডাঙ্গা ও গাইবান্ধায় সরকারি ভবন নির্মাণে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি ব্যবহারের অভিযোগ। ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। উগ্রবাদ ও সন্ত্রাস দমনে বাংলাদেশকে সমর্থন দিয়ে যাওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের। সহিংসতা বাঙালির গৌরবজনক ঐতিহ্য ধ্বংস করতে পারবে না, সংবাদ সম্মেলনে মার্কিন মুখপাত্র। আশপাশের 16টি ইউনিয়ন নিয়ে শিগগিরই বাড়ছে ঢাকার 2 সিটি কর্পোরেশনের পরিধি। অন্তর্বর্তী সময়ে জনপ্রতিনিধি না থাকায় উন্নয়ন বঞ্চিত থাকার আশঙ্কা। এবং পর্যটকদের জন্য বান্দরবানে স্বতন্ত্র ট্যুরিজম অঞ্চল গড়ে তুলছে সরকার। অত্যাধুনিক আবাসন ব্যবস্থা সহ থানচিতে নির্মিত হচ্ছে পর্যটন কেন্দ্র। পুরনোকে পেছনে ফেলে সব না পাওয়ার বেদনাকে ধুয়ে মুছে নতুন স্বপ্নার উদ্যমে দোরগোড়ায় প্রত্যাশার আলোয় রাঙানো আরেকটি বছর। দিবসটিকে বরণ করে নিতে ব্যস্ততা বেড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। বর্ষবরণের অন্যতম আয়োজন মঙ্গল শোভাযাত্রাকে সার্থক করে তুলতে গোটা চারুকলা জুড়েই চলছে বর্তমান আর প্রাক্তন শিক্ষার্থীদের জোর প্রস্তুতি। ইতোমধ্যে বড় বড় কাঠামো থেকে শুরু করে মুখোশ তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে বলে জানিয়েছেন আয়োজকরা। বিস্তারিত দেখুন সাদিয়া আফরিনের প্রতিবেদন। আর ক্যামেরায় ছিলেন এস.এম. সালাউদ্দিন। চারিদিকে কাঁচা রঙের গন্ধ আর সাজ সাজ রব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় ঢুকতেই চোখে পড়ল বাহারি রঙের পাখি, ফুল, হাতি, লক্ষ্মী, পেঁচা, বাঘসহ লোকজ নানা বিষয়ে আঁকা সরাচিত্র আর মুখোশ। প্রত্যেকেই গভীর মনোযোগে তুলির আঁচড় টানছেন বিভিন্ন নকশাকর্মে। অল্প কিছুদিন সময় দিন বাকি, তো এখন দিন রাত সব মিলিয়ে কাজ করছি আর কি। সময় তো নাই, সেহেতু আমরা অনেকগুলো স্ট্রাকচারই ধরছি আর আমরা সবাই মিলে রাত দিন পরিশ্রম করতেছি, সো হয়ে যাবে। সারাদিন তো হয়ই কাজ, রাত্রেও হয় কাজ। উপলক্ষটা যেন শুধুমাত্র বৈশাখ নয়, এই আয়োজনটি একই সাথে নতুন পুরনো সবার মিলন মেলাও বটে। আর তাই তো প্রাণের টানে প্রাক্তনরাও প্রতিদিনই ছুটে আসেন এখানে। টানের কারণে চলে আসতে হয়, এটা ছাড়া যায় না আর কি। মঙ্গল শোভাযাত্রার কাজের সময় সবাই চলেই আসে। বৈশাখ আসলে সিনিয়র জুনিয়র সবার, চারুকলার শুধু রানিং স্টুডেন্টদের না। উপলক্ষটা আসলে শোভাযাত্রা, এই কারণে শত ব্যস্ততার মধ্যেও আমরা এখানে আসি, সবার সাথে দেখা হয়, সাক্ষাৎ হয়। মানুষকে অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত করার লক্ষ্য নিয়ে 2 দশকেরও আগে যে শোভাযাত্রার প্রচলন তা এখনো অপূর্ণই রয়ে গেছে বলে আক্ষেপ উদ্যোক্তাদের। আমরা দেখেছি মহরমের সময় শোভাযাত্রা হতো, আমরা দেখেছি জন্মাষ্টমীর শোভাযাত্রা হতো, কিন্তু এগুলো ধর্ম বা সম্প্রদায় বিশেষে। মঙ্গল শোভাযাত্রার সবথেকে পজিটিভ দিকটা হচ্ছে সবকিছুর মধ্যে মানুষকে মিলিত করবার জন্য এবং সর্বসাধারণের যে অংশগ্রহণ সেটাকে নিশ্চিত করার একটা কিন্তু বিষয় মাথায় রেখে এগুলো করা হয়। বাংলা 1395 থেকে 1422, সময়ের পালে হাওয়া কিছু কম বদলায়নি। 27 বছর আগে যে উৎসবের শুরুটা হয়েছিল কয়েকজন উদ্যমী তরুণ আর শিক্ষকের হাত ধরে, সেই শোভাযাত্রাই আজ দেশের আনাচে কানাচে প্রধানতম উৎসবে পরিণত হয়েছে। আর তাই প্রতিবারের মতো এবারও দিনটিকে বরণ করে নিতে চারুকলায় চলছে ব্যাপক প্রস্তুতি। সাদিয়া আফরিন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে আছেন রিপোর্টার শফিক মোহাম্মদ। মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতির খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিক।
আসাদ, আপনি জানেন যে আজকে কিন্তু 8 তারিখ এবং আজকের দিন চলে গেলে আর মাত্র আছে 4 দিন, অর্থাৎ সব মিলিয়ে আর 4.5 দিন থেকে 5 দিন মতো সময় আছে যে বাংলা নববর্ষ অর্থাৎ পহেলা বৈশাখ উদযাপন করার জন্য আমাদের হাতে আর সময়। এবং আপনি জানেন যে প্রতি বছর যে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার চত্বর থেকে, যেটি শুরু হয়, সেই চারুকলার যে ঐতিহ্য প্রায় 27 বছর ধরে সেই ঐতিহ্য পালন করছে চারুকলার শিক্ষার্থী এবং শিক্ষকেরা। সেই যে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি, সেই শোভাযাত্রার প্রস্তুতি কিন্তু এখনো চলছে। এবং আমি এই যে পুরো চারুকলা থেকে কিন্তু 3টি ভাগে ভাগ করে আজকের যে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি সেটি চলছে। একটি ভাগে কাজ করা হচ্ছে প্রতিদিন তৈলচিত্র এবং বিভিন্ন রকমের আনুষঙ্গিক যে অনুষঙ্গ আছে ঘর সাজানোর, সেই সব সাজানোর বিভিন্ন রকম ছবি আঁকছেন চারুকলার শিক্ষার্থীরা এবং সেই ছবিগুলোই কিন্তু বিক্রি করে এই যে মঙ্গল শোভাযাত্রা করা হয়, সেই মঙ্গল শোভাযাত্রায় যে খরচ হয় সেই খরচ বহন করে চারুকলার শিক্ষার্থীরা। এবং প্রতি বছরও কিন্তু আয়োজন করা হয়। এবং জানেন যে আজকে এবার কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কিন্তু একটি প্রেস কনফারেন্স করে জানানো হয়েছে যে এবার মঙ্গল শোভাযাত্রায় কিন্তু কোনো রকমের মাস্ক ব্যবহার বা মুখোশ ব্যবহার করা যাবে না। এবং সেটি মাথায় রেখেই কিন্তু এবার হাতে বহনযোগ্য মাস্ক বা মুখোশ চারুকলার শিক্ষার্থীরা প্রস্তুত করছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে চারুকলার যে মাঠে আমরা দাঁড়িয়ে আছি, এই মাঠে কিন্তু যে সমস্ত বিভিন্ন রকমের পশু পাখির প্রতিকৃতি তৈরি করা হচ্ছে। এবং আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে কিন্তু আসাদ বাংলাদেশে বেশ শিশু হত্যা এবং নারী নির্যাতনের সংখ্যা বেড়ে গেছে। এবং সেটাকে মাথায় রেখেই কিন্তু এবারে যে সমস্ত অনুষঙ্গ চারুকলার যে মঙ্গল শোভাযাত্রাতে থাকবে, স্থান পাবে, সেই সমস্ত অনুষঙ্গগুলোকে ফুটিয়ে তোলা হবে। নারী এবং শিশুর যে নির্যাতন হচ্ছে সেই নির্যাতনের যে প্রতিবাদ হিসেবে যে সমস্ত প্রতিকৃতি আছে, সেই প্রতিকৃতিগুলো কিন্তু মঙ্গল শোভাযাত্রায় স্থাপন পাবে। এবং সকাল থেকে সন্ধ্যা অবধি এবং কিছুদিন হলো গত 2-1 দিন ধরে কিন্তু সারা রাত ধরে কাজ করা হচ্ছে এই মঙ্গল শোভাযাত্রার। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি, মঙ্গল শোভাযাত্রার যে কার্যক্রম সেটি কিন্তু সেই কার্যক্রম কিন্তু চলছে, সারা রাত অবধি চলছে। এবং আপনারা জানেন যে এই যে মঙ্গল শোভাযাত্রার কাজ শুরু হয়েছিল বেশ কিছুদিন আগে এবং আনুষ্ঠানিকভাবে এই শোভাযাত্রার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি শুরু হয়েছিল এবং সেই প্রস্তুতি এখন পর্যন্ত চলছে। এবং সারা রাত ধরে কাজ করার কারণে কিন্তু আজকে দিনের বেলায় দুপুর নাগাদে এসে কিছুটা কাজের আমরা একটু শিথিলতা দেখতে পাচ্ছি। তারপরেও তারা কিন্তু নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে এবং তারা আশা করছেন যে আর যে সামনে যে কয়টা দিন আছে, সেই কয়টা দিনে তারা কিন্তু তাদের যে মঙ্গল শোভাযাত্রার পুরো যে প্রস্তুতি, সেই প্রস্তুতি সেরে ফেলতে পারবে। আচ্ছা, এই ছিল মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতির সর্বশেষ খবর। সহকর্মী শফিক মোহাম্মদ জানাচ্ছিলেন চারুকলা ইনস্টিটিউট থেকে। সেখানে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতিতে চারুকলা ইনস্টিটিউটের ছাত্র, শিক্ষার্থী, শিক্ষক সবাই একসাথে কাজ করছেন সেই শোভাযাত্রাকে সফল করবার জন্য। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে সামনে রেখে বন্দরনগরের চট্টগ্রামের ফ্যাশন ও বুটিক হাউসগুলোতে এখন সাজ সব সবাইকে উৎসবের রঙে রাঙাতে নির্ঘুম রাত কাটাচ্ছেন এই শিল্পের কারিগররা। গরম আবহাওয়ার কারণে এবার সুতি কাপড়ের উপর গুরুত্ব দিচ্ছেন ডিজাইনাররা। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল আলম। মেশিনের খটখট শব্দে রাত দিন নাওয়া খাওয়া ভুলে ব্যস্ত সময় পার করছেন বুটিক শিল্পের কারিগররা। পহেলা বৈশাখে রঙিন পোশাকে রাঙাতে কেউ করছেন কাটিং, কেউ ব্লক, আবার কেউ বা করছেন স্ক্রিন প্রিন্টের কাজ। তার শেষ মুহূর্তে যেন দম ফেলার সুযোগ নেই বুটিক শিল্পের কারিগরদের। বৈশাখের সামনে রাত দিন আমরা না ঘুমাইয়া কাজ করতেছি। নতুন নতুন ডিজাইন আমরা সেলাই করি। বাহারি ডিজাইনে নানা রঙের শিল্পীরা কাপড়ের উপর ফুটিয়ে তুলেছেন বিচিত্র সব নকশা। উৎসব প্রিয় বাঙালির চাহিদার কথা মাথায় রেখে কারিগররা তৈরি করছেন বৈশাখী পোশাক। ব্লকের চেয়ে স্ক্রিন প্রিন্টের ডিমান্ড একটু বেশি, ক্লায়েন্টের চাহিদা বেশি, তাই আমরা স্ক্রিন প্রিন্টটাকে একটু বেশি ডেভেলপ করতেছি। নতুন নতুন চাহিদাগুলো আমরা যেন পূরণ করতে পারি, স্টাইল করে আমরা চেষ্টা করতেছি। কারিগরদের তৈরি কাপড়ে চট্টগ্রামের ফ্যাশন হাউসগুলো যেন আরো রঙিন হয়ে উঠেছে। এবার বৈশাখের পোশাকে নতুনত্ব আনতে লাল সাদার পাশাপাশি থাকছে নানা উজ্জ্বল রঙের সমাহারও। পয়লা বৈশাখ মানেই বুঝতাম শুধুমাত্র সাদা লালের প্রাধান্য, কিন্তু আমরা যারা ডিজাইনার আমরা এটাকে একটু চেঞ্জ করে এখন এটাকে অনেক রঙের সমাহার নিয়ে এসেছি। যেমন ধরুন লালের সাথে কমলা, হলুদ, সবুজ, মেজেন্টা এইসব কালারগুলো এসছে এবং অবশ্যই সাদাকে ঘিরে। চট্টগ্রাম নগরীতে ছোট বড় 30টিরও বেশি বুটিক হাউস রয়েছে আর শোরুম রয়েছে 300রও বেশি। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে পহেলা বৈশাখকে ঘিরে জমে উঠেছে রাজধানীর মার্কেটগুলো। শুক্রবার ছুটির দিন বিভিন্ন মার্কেটে নিজের পছন্দের পোশাকটি কিনতে আসছেন অনেকেই। বাহারি ডিজাইনের নানা বয়সী মানুষের পোশাকগুলো মেলে ধরছেন বিক্রেতারাও।
তবে পছন্দের পোশাকটি কেনার ক্ষেত্রে প্রতিবারের মতো এবারও লাল আর সাদাকেই প্রাধান্য দিচ্ছেন উৎসবপ্রেমীরা। আর বিক্রেতারাও বলছেন সব শ্রেণী পেশার মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই রয়েছে দাম। পোশাক কেনার ক্ষেত্রে বরাবরের মতোই আমরা লাল সাদাকেই প্রাধান্য দিচ্ছি বেশি। দেশীয় যে কারুশিল্প বা দেশীয় ইয়াগুলিতে দাম মোটামুটি রিজনেবলই। রেড অ্যান্ড হোয়াইট এটা ম্যাটার করে না আমাদের জন্য, কালারফুল যেটা আমাদেরকে সুন্দর লাগবে, মানে শাড়িটা পরলে যাতে সুন্দর লাগে এটাই হচ্ছে ম্যাটার করে। দেশীয় লোকজ যে কাজগুলো মানে সকাল হাড়ির ভিতরে যে ডিজাইনগুলো থাকে সেই ডিজাইনগুলোকে আমরা কাপড়ের ভিতরে ফুটিয়ে তুলেছি। সকল শ্রেণীর মানুষ এগুলো ক্রয় ক্ষমতার ভিতরে থাকে, ওই ক্যাটাগরি করে আমরা দামটা নির্ধারণ করে থাকি। দর্শক, বাংলা নববর্ষের উৎসব সামনে রেখে জমে উঠেছে রাজধানীর কেনাকাটাও। আর এই মুহূর্তে শাহবাগের আজিজ সুপার মার্কেটে রয়েছেন সহকর্মী মোস্তফা মাহবুব। কেনাকাটার খবরাখবর জানতে এখন সরাসরি চলে যাচ্ছে তার কাছে। মাহবুব, বছরের প্রথম দিনটিতে নিজেকে নতুন পোশাকে সাজানোর জন্য যে বাঙালির একটি আকুতি বা ইচ্ছা, সেই ইচ্ছার পূরণের জন্যই কিন্তু আসলে আমরা দেখছি যে আজ সকাল থেকেই রাজধানী ঢাকার বিভিন্ন বিপণী বিতানে আমরা ঘুরেছি। এই মুহূর্তে আমি আছি আজিজ সুপার মার্কেটে। এখানেও কিন্তু দেখেছি যে নগরবাসী কিন্তু নতুন জামা কেনার জন্য বা নতুন পোশাক কেনার জন্য কিন্তু মার্কেটগুলোতে ঘুরছেন, এবং বৈশাখের যে বৈচিত্র্য, যে নানান রঙে আসলে নিজেকে সাজানো বা নানান রঙে নিজেকে উপস্থাপন করা, সেই নানান রঙে নিজেকে সাজানোর জন্য আসলে জামা এবং সেই সঙ্গে বিশেষ করে নারীদের ক্ষেত্রে আমি দেখেছি যে শাড়ি এবং জামার পাশাপাশি এসব ছাড়াও যে আসলে নিজেকে সাজানোর যে অন্যান্য যে অনুষঙ্গগুলো থাকে, কানের দুল বা বিভিন্ন রকমের গহনা, মাটির গহনা, পিতলের গহনা, এগুলোও কিন্তু আসলে আমি দেখেছি আজকে নগরবাসীকে কিনতে। এবং আজকে সকাল থেকেই আমি বেশ কয়েকটি বিপণী বিতান ঘুরে দেখেছি এবং সেখানে সবগুলোতেই কিন্তু আসলে রঙের যে প্রাধান্য, সাধারণত লাল এবং সাদার যে মিশ্রণে যে রং, পোশাকের রং, সেই সাধারণ ধারণা থেকে কিন্তু অনেকটাই বেরিয়ে এসেছে। আমরা এবার বিভিন্ন রকমের রঙের কিন্তু সমাহার দেখতে পেয়েছি। তা আমার সাথে এই মুহূর্তে একজন বিক্রেতা আছেন। আপনার কাছে একটু জানতে চাই যে আসলে এইবার আজকে পহেলা বৈশাখ উপলক্ষে যে বেচা বিক্রি, সেটা আপনাদের কেমন হলো? পয়লা বৈশাখ হিসেবে বেচা কিনা আজকে ভালো, তবে আমরা চাচ্ছি শুক্রবার হিসাবে আর বেলা বাড়ার সাথে সাথে বেচা কিনা আর একটু বেড়ে যাবে। তো দর্শক, যেমনটা শুনছিলেন যে আসলে এই কেনাকাটা কিন্তু চলছে আজকে সকাল থেকেই। শুক্রবার হওয়ার কারণে, ছুটির দিন হওয়ার কারণে কিন্তু এই কেনাকাটা শুরু হয়েছে এবং চলছে, এবং বেলা বাড়ার সাথে সাথে বা আজকে দিনের পরে বা আগামীকাল যেহেতু আরো 4 দিন আছে, এই বেচা বিক্রি হয়তো আরো বাড়বে বলে এমনটাই প্রত্যাশা করছেন বিক্রেতারা। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত বৈশাখী কেনাকাটার তথ্য। দর্শক, বাংলা নববর্ষকে ঘিরে রাজধানীতে জমে উঠেছে কেনাকাটা। সেই খবরাখবর জানাতে শাহবাগের আজিজ সুপার মার্কেট থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী মোস্তফা মাহবুব। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চ থেকে 1800 কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। ভোরে মেঘনা নদীর মোহনায় এমভি ফারহান 3 লঞ্চ থেকে এসব জাটকা জব্দ করা হয়। কোস্টগার্ড জানিয়েছে, নোয়াখালী থেকে হাতিয়াগামী এমভি ফারহান 3 লঞ্চটি মেঘনার মোহনায় এসে যাত্রা বিরতি দেয়। এ সময় লঞ্চের কেবিনে লুকিয়ে রাখা 9টি ড্রাম উদ্ধার করা হয়। পরে সেসব ড্রাম থেকে 1800 কেজি জাটকা জব্দ করে কোস্টগার্ড। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা যায়নি। জব্দ করা জাটকা এলাকার সাধারণ মানুষ, বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। এদিকে একই সময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় রাজেশ্বর এলাকা থেকে 4 জেলেকে আটক করে নৌ পুলিশ। পরে আটককৃতদের 1 বছরের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। ঢাকাগামী একটি লঞ্চ ফারহান 3, এই লঞ্চে বিপুল পরিমাণ জাটকা পরিবহন করা হচ্ছে। তো সংবাদ পাওয়া মাত্রই আমি আমার অপারেশন ফোর্স নিয়ে নদীতে আমরা অভিযান শুরু করি। লঞ্চের বিভিন্ন জায়গা থেকে, স্পেশালি ডেক থেকে আমরা প্রায় 1800 কেজি জাটকা জব্দ করতে সক্ষম হই। 2 দিন পার হতে চললেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৈশকালীন এলএলএম কোর্সের ছাত্র নাজিম উদ্দিন সামাদের হত্যার কোনো কুল কিনারা হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যম ও ব্লগে লেখালেখি নাকি ব্যক্তিগত শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড, সে প্রশ্নেরও সুরাহা করতে পারেনি পুলিশ। গ্রেফতারও হয়নি কেউ। সকালে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাংবাদিকদের এসব তথ্য জানান। চাঞ্চল্যকর একটা হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডে যতগুলি বিষয় মাথায় রাখা উচিত তার সবগুলি বিষয় মাথায় রেখে আমরা করতে পারছি। তো সবগুলি বিষয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাজিম উদ্দিন সামাদ হত্যার নিন্দা জানিয়ে উগ্রবাদ ও সন্ত্রাস দমনে
বাংলাদেশকে সমর্থন দিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র মার্ক টোনার বলেন, সহিংসতা কখনোই বাঙালির স্বাধীন মত প্রকাশের গৌরবজনক ঐতিহ্যকে নস্যাৎ করতে পারবে না। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসলুর তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে উঠে আসে নাজিমুদ্দিন হত্যাকাণ্ডের বিষয়টি। দপ্তরের মুখপাত্র মার্ক টোনার শুরুতেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র হত্যাকাণ্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করেন। মুক্তমত প্রকাশের জন্যই নাজিমুদ্দিনকে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। Nazimuddin knew, and Bangladesh's history has shown, that violence will not defeat. সহিংস উগ্রবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশ সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। এটি বর্বরোচিত হত্যাকাণ্ড। এ ধরনের হত্যাকাণ্ডের শিকার ও যারা এর বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছে আমরা তাদের প্রতি সংহতি জানাচ্ছি। কোন সহিংসতাই বাংলাদেশের গৌরবময় ঐতিহ্যকে দমিয়ে রাখতে পারবে না। প্রাণনাশের হুমকিতে থাকা ব্লগারদের নিরাপত্তা চেয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে কয়েক মাস আগে লেখা মানবাধিকার সংগঠনগুলোর চিঠির বিষয়ে আলোচনা চলছে বলে জানান মার্ক টোনার। এটি হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের হাতে। নির্দিষ্ট সংখ্যক ব্লগার যাদের জীবন ভয়ানক হুমকির সম্মুখীন তাদের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। তবে এও দেখতে হবে অন্য কেউ আবার সুবিধা নেওয়ার চেষ্টা করছে কিনা। মার্ক টোনার বলেন, অতীতে আল কায়দা এ ধরনের হামলার দায় স্বীকার করলেও বাংলাদেশের সম্প্রতি ব্লগার বা মুক্তমনাদের হত্যায় জড়িতদের বিষয়ে কোনো ধারণা নেই তাদের। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ.এম. এরশাদ বলেছেন, ধর্ম রাসূলকে কটাক্ষের কারণেই দেশে ব্লগার হত্যাকাণ্ড ঘটছে। তিনি অসাম্প্রদায়িক বাংলাদেশ নয় বরং সব সম্প্রদায়কে মিলেমিশে বসবাস করার আহ্বান জানিয়েছেন। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম দেশে জঙ্গি তৎপরতাকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে সবাইকে আহ্বান জানিয়েছেন। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এক আলোচনা সভায় এ আহ্বান জানান তারা। ব্লগার হত্যা হয়েছে, আমাদের রাসূলের বিরুদ্ধে কথা বলে নাই, ইসলামের বিরুদ্ধে কথা বলে নাই। প্রধানমন্ত্রী যে বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী, অন্যের ধর্মের অনুভূতি আঘাত করবেন না, তাহলে কেন আমার রাসূলের বিরুদ্ধে বলবেন? কেন আমার ধর্মের বিরুদ্ধে বলবেন? আমার ধর্ম অনুভূতি নেই, আমার আঘাত না লাগে না বুকে? অসাম্প্রদায়িক বাংলাদেশ, আমার এখানে কোনো সম্প্রদায় থাকবে না। সম্প্রদায় সম্প্রদায়ের মধ্যে বন্ধুত্ব থাকতে হবে। আমার ধর্মের প্রতি কেউ যদি কোনো কটাক্ষ করে, আমার নবীদের সম্পর্কে কেউ যদি কটাক্ষ করে, আমার ধর্মকে নিয়ে যদি কেউ যদি কোন রকম অপবাদ অসম্মানজনক কথা বলে, আমার নবীদের সম্বন্ধে যেন কোনো অসম্মানজনক কথা বলে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পরিষ্কার কথা, তা কোনো অবস্থাতেই আমরা সহ্য করব না। বিধর্মীরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং আমাদের ইসলামের বিরুদ্ধে কবিতা রচনা করতেন এবং অত্যন্ত অশ্রব্য ভাষায় কবিতা রচনা করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামের বিরুদ্ধে বিশুদ্ধ করতেন, গালাগালি করতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে অস্ত্র দিয়ে জবাব দেন নাই। তিনি বরং মুসলমান কবিদের মধ্যে সবচেয়ে বড় কবি ছিলেন হাসান ইবনে সাবিত, তাকে নিযুক্ত করেছিলেন, বড় মিম্বার করে দিয়েছিলেন। তিনি সেই কবিতার জবাব, কবিতার ভাষায় সেই কবিতার জবাব দিয়েছিলেন। এই দেশেরই যিনি দুইবার প্রধানমন্ত্রী ছিলেন, যিনি জঙ্গিদের সাথে যার আঘাত, ৭১-এর ঘাতকদের সাথে যার আঘাত, তার বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। দুপুরের সময় আরো থাকছে। ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত আরো ১০ জন। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার ঘটনায় তার ভাই বোন সহ ৫ জনকে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। সকালে কুমিল্লা সিআইডি কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। সিআইডির বিশেষ পুলিশ সুপার জানান, তনুর বড় ভাই, চাচাতো বোন, তনুর বান্ধবী এবং তার মা সহ ক্যান্টনমেন্ট বোর্ডের ৪র্থ শ্রেণীর এক কর্মচারীকে সকাল ৮:৩০টায় সিআইডি কার্যালয়ে নিয়ে আসা হয়। এদের মাঝে তনুর বান্ধবী ও ক্যান্টনমেন্ট বোর্ডের এক কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের ৫ জনকে নিয়ে কুমিল্লা ক্যান্টনমেন্টে যায় সিআইডির টিমটি। হত্যাকাণ্ডের মূল কারণ ও অপরাধীকে শনাক্ত করতে প্রয়োজনে আরও অনেককে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানিয়েছেন সিআইডির কর্মকর্তারা। এখানে সবাইকে জিজ্ঞাসা করা যায়নি, আরো কিছু সদস্যদের আমরা আরো জিজ্ঞাসা করব। জিজ্ঞাসা করে আমরা আগে জানব যে কখন এই যে ৬টা থেকে ৬:৩০ থেকে এই 11:30 লাস্টে পাওয়া গেল, এই সময়ের মধ্যে টাইমের সিকোয়েন্সে কারা কারা এই রাস্তা দিয়ে ডিউটি করেছে।
চুয়াডাঙ্গার দর্শনায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটি ভবন নির্মাণে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আর ঘটনার সত্যতা নিশ্চিত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। আলাম আশরাফের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দর্শনা পৌর ভবনের পেছনে 2,41,00,000 টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন উদ্ভিদ সংঘনিরোধ কেন্দ্র ভবন। সম্প্রতি এর নির্মাণ কাজে প্রয়োজনীয় রডের পরিবর্তে বাঁশের চটা বা কঞ্চি ব্যবহারের অভিযোগ ওঠে। একই সঙ্গে নিম্নমানের ইট, বালু ও সিমেন্ট ব্যবহারেরও অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় এলাকাবাসীর প্রতিরোধের মুখে পড়ে ঠিকাদারি প্রতিষ্ঠান কর্মকর্তারা। নিজে হাতুড়ি দিয়ে ভেঙে দেখি যে হ্যাঁ চাটা বেরিয়ে গেছে, বাঁশের ওইটা বেরিয়েছে। রডের বদলে বাঁশের চটা দিয়ে ঢালাই করা হচ্ছে। আমরা আসার পরপরই দেখলাম যে হ্যাঁ সত্যি বাঁশের চাটা দিয়ে এখানে ঢালাই করা হচ্ছে। এইখানে ত্রুটি স্যার ফিজিক্যালি এইটাই স্যার। আর আমার কনফিডেন্স এবং যদি কোনো প্রবলেম কারোর দ্বিধাবোধ হয় বা সংকোচবোধ হয় আমি সেখানে চ্যালেঞ্জ করতে পারি। চিপসি দিয়েছে কিন্তু ছোট না, একদম ছোট, যেটাকে সুরকি বলে, ওইটা হয়ে গেছে, ওইটার পরিমাণটা বেশি হয়ে গেছে। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে উপজেলার নির্বাহী কর্মকর্তা ও জেলা কৃষি কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ঘটনার সত্যতা নিশ্চিত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান তারা। যে ঘটনাটি ঘটেছে আসলে সত্য। এখানে ওই যে লুপের যে রডের পরিবর্তে যে বাঁশের কঞ্চি ব্যবহৃত হয়েছে, তদারকি অভাবে এটা হয়েছে। এটার যথাযথ তদন্ত হওয়া উচিত এক্সপার্টিস দিয়ে, এবং তার শাস্তি হওয়া দরকার যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো কাজ না করে। 3,750 বর্গফুটের একটি আধুনিক ল্যাবরেটরি ও অফিস ভবন নির্মাণের কাজ পায় রাজধানীর ঠিকাদারি প্রতিষ্ঠান জয় ইন্টারন্যাশনাল। এরই মধ্যে ভবনের 70% কাজ শেষ হয়েছে। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। প্রথমবারের মতো আইপিএলে খেলতে কাটার মাস্টার মুস্তাফিজ এখন ভারতে। মুস্তাফিজের দল সানরাইজার্স হায়দ্রাবাদের প্রথম খেলা 12 এপ্রিল হলেও এরই মধ্যে পুরো দল শুরু করে দিয়েছে অনুশীলন। তবে অনুশীলনের ফাঁকে নতুন সতীর্থদের সঙ্গে অবসর সময়টা ভালোই উপভোগ করছেন এই বোলিং সেন্সেশন। সানরাইজার্স হায়দ্রাবাদ একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে পুরো দলকে দেখা যায় পুল খেলতে, যেখানে ছিলেন মুস্তাফিজও। চলুন দেখে আসি তাদের পুল খেলার কিছু অংশ। আশপাশের 16টি ইউনিয়ন আওতায় নিয়ে শিগগিরই পরিধি বাড়ছে ঢাকার 2 সিটি কর্পোরেশনের। বর্তমান জনপ্রতিনিধিদের আশঙ্কা, কাগজে কলমে নগর ভবনের আওতায় এলেও দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত থাকতে পারে নতুন যোগ হওয়া এই এলাকাগুলো। অন্তর্বর্তী সময় নির্বাচিত কোনো জনপ্রতিনিধি না থাকার কারণেই এমন আশঙ্কা করছেন তারা। তবে স্থানীয় সরকার কর্তৃপক্ষ বলছে নাগরিক সুবিধা নিশ্চিত করতেই ইউনিয়নগুলোকে আওতাভুক্ত করা হবে। বিস্তারিত দেখুন মিজানুর রহমান খবিরের প্রতিবেদনে। ঢাকার 2 সিটি কর্পোরেশনের সংলগ্ন অবস্থান হলেও ইউনিয়ন পরিষদের অধীনে আছে 16টি এলাকা। রাস্তাঘাট, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা সহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন বঞ্চিত এলাকাগুলোতে নগরায়ন হচ্ছে অপরিকল্পিতভাবে। জেলা প্রশাসনের দাবি, অবকাঠামো, জনসংখ্যা, শিক্ষিতের হার সহ বিভিন্ন মানদণ্ডে ইউনিয়নগুলো সিটি কর্পোরেশনভুক্ত হওয়ার যোগ্য। এই ডিলিমিটেশনের মাধ্যমে সিটি কর্পোরেশন নতুন কতগুলো ওয়ার্ড পাবে। 2020 সালের আগে নতুন করে নির্বাচন না হওয়ায় ওয়ার্ডগুলো অভিভাবকহীন থাকবে বলে কিছুটা শঙ্কায় রয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। কারণ এখানে জমি জমা বিক্রি হয়, ওয়ারিশ সনদ লাগে, চারিত্রিক সনদ লাগে, অনেক
জন্ম নিবন্ধন প্রচুর, আমাদের এলাকার অনেক জনগণের অনেক কষ্ট হবে। কবে নির্বাচন হবে তাও অনিশ্চিত। আগামী কর্পোরেশন নির্বাচনের সময় হবে না কোনো অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করবে তাও জানি না। যদি অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করে আমি মনে করি যে আমাদের যে চলমান কাজের যে গতি এটা স্তম্ভিত হয়ে যাবে। যদি সে আগের ধ্যান ধারণার মতো থাকে, নাম তো আর সিটি কর্পোরেশন দিয়ে লাভ নাই, সবাই দরকার ইউনিয়ন পরিষদ। আমি আশা করি সিটি কর্পোরেশনের সুনাম সিটি কর্পোরেশনের রক্ষা করুন, মানুষ এতে সহযোগিতা করবেন। স্থানীয় সরকার কর্তৃপক্ষের আশ্বাস, অন্তর্বর্তী সময়ের জন্য প্রয়োজনে পূর্ববর্তী জনপ্রতিনিধিদের বহাল রাখা হবে। আমরা সুলতানগঞ্জের অভিজ্ঞতায় দেখেছি যে বিলুপ্ত ইউনিয়নের চেয়ারম্যান মেম্বারগণ হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করেছে এবং সিটি কর্পোরেশন তার উন্নয়ন কর্মকাণ্ড কন্টিনিউ রেখেছিল। কয়েকটি ইউনিয়নের বেশিরভাগ এলাকা এখনো পুরোপুরি শহরের অবয়ব পায়নি। এসব জায়গায় অবকাঠামো উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থা উন্নতকরণ এবং পরিকল্পিত নগরায়নের দাবি জানান স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিরা। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। চলতি মাসে ঢাকা কেন্দ্রীয় কারাগারকে কেরানীগঞ্জে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সাইদ ইফতেখার উদ্দিন। সকালে রাজধানীর বকশীবাজারে কারা অধিদপ্তর সম্মেলন কক্ষে তিনি একথা জানান। 1902 সালে 17 একর জমির উপর মূল ঢাকা কেন্দ্রীয় কারাগার নির্মিত। কারাগারের স্থাপনাসমূহ অত্যন্ত জরাজীর্ণ হয়ে পড়েছে। কারাবন্দীর সংখ্যা দিন দিন বেড়ে যাওয়ার কারণে ধারণ ক্ষমতা বর্তমানে 2684 থেকে 8000 বন্দী আমাদের এখানে অবস্থান করছে এবং অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে। পুরাতন ঢাকা এলাকায় অনেক যানজট বৃদ্ধি পেয়েছে। সার্বিক বিবেচনায় সরকার পরিকল্পনা করেছেন যে ঢাকা কেন্দ্রীয় কারাগারকে বৃহৎ পরিসরে ঢাকার বাইরে নিয়ে যাওয়ার জন্য। তারই অংশ হিসাবে গাজীপুর জেলার কাশিমপুর এবং ঢাকা জেলার কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার সরিয়ে নেওয়ার পরিকল্পনা করা। বাংলাদেশ ব্যাংকের $81 মিলিয়ন চুরির ঘটনা তদন্তে ব্যাংকটির কম্পিউটার সিস্টেমে সন্দেহজনক যে ম্যালওয়্যার পাওয়া গেছে তার মাধ্যমে মিশরে তথ্য পাঠানো হয়েছে। আর এই কথা জানিয়েছেন ঘটনার তদন্তকারী দলের প্রতিনিধি সিআইডির এডিশনাল ডিআইজি শাহ আলম। গতকাল ফ্রান্সের সংবাদ সংস্থা এপির বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে ফিলিপিন্সের সংবাদ মাধ্যম এবিএস-সিবিএন। এতে শাহ আলম জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের প্রধান সার্ভারে পাওয়া এই ম্যালওয়্যার অর্থ চুরির ঘটনার আগে 7 ঘন্টারও বেশি সময় ধরে মেইলের মাধ্যমে মিশরে তথ্য পাঠিয়েছে। ঘটনার সময় কে ওই মেইল ব্যবহার করেছেন তাকে শনাক্ত করতে মিশরের পক্ষ থেকে সহযোগিতা চাওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এই ম্যালওয়্যার পাওয়ার ঘটনা তদন্ত কার্যক্রমকে আরও জটিল করে ফেলেছে বলেও উল্লেখ করা হয়েছে সংবাদ মাধ্যমে। সুইফট সিস্টেম হ্যাকের কারণে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে $8 কোটি 10 লাখ চুরি হয়নি বলে জানিয়েছে কোডের মাধ্যমে আন্তর্জাতিক আন্তঃব্যাংক লেনদেন পরিচালনাকারী প্রতিষ্ঠান সুইফট। গতকাল ফিলিপিন্সে এক সংবাদ সম্মেলনে সুইফটের এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান নির্বাহী আলিয়ান রয়েস জানান, এত বড় অঙ্কের অর্থ চুরির সঙ্গে সুইফটের সিস্টেমে ত্রুটি বা হ্যাকের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। তিনি বলেন, যে ব্যাংকের দ্বারা এই লেনদেন পরিচালিত হয়েছে চুরির দায় ওই ব্যাংকেরই। তিনি জানান, সুইফটের নিজস্ব মনিটরিং ব্যবস্থা আছে যার মধ্যে প্রতিদিনের লেনদেন সহ যে কোনো ধরনের ত্রুটির রেকর্ড থাকে। এ কারণে সুইফট সিস্টেমের লেনদেন বিষয়ে নিরাপত্তা আরও জোরদারের কোনো কারণ নেই বলেও জানান আলিয়া। গ্যাস বিদ্যুতের দাম বাড়ানো হলে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে বিএনপি। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, র্যাব পুলিশ এখন হত্যা বিলাসী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। অর্থনীতিকে দেউলিয়া করে জনগণকে চরম দুর্বিপাকে ফেলার পরেও কেউ যাতে প্রতিবাদী হতে না পারে তার জন্যই পুলিশকে দেওয়া হয়েছে অপরিসীম ক্ষমতা। পুলিশ র্যাব এখন বাংলাদেশে হত্যা বিলাসী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী পরিকল্পনা থেকে সরে আসার জোরালো আহ্বান জানাচ্ছি। অন্যথায় গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধি করলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণকে সাথে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করবে। দুপুরের সময় আরও থাকছে। পানামা পেপারসে উঠে আসা কর ফাঁকি দেওয়ার কথা স্বীকার করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যামেরন। দুর্নীতির সব অভিযোগ প্রত্যাখ্যান পুতিনের। ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে নিহত হয়েছেন একজন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 10 জন। সকালে সদর উপজেলার ছয়াল এলাকায় এই সংঘর্ষ হয়। পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের বর্তমান ইউপি চেয়ারম্যান বিকাশ রায়ের সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী নিজামুল গনির সমর্থকদের বিরোধ চলছিল বেশ কিছুদিন ধরে।
এরই জেরে সকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। বান্দরবান পার্বত্য জেলার দুর্গম এলাকায় অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের সুবিধার্থে স্বতন্ত্র একটি ট্যুরিজম অঞ্চল গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর অংশ হিসেবে থানচিতে সীমান্ত অবকাশ নামে বিশেষ কেন্দ্র গড়ে তুলছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সেখানে তৈরি করা হচ্ছে পর্যটকদের জন্য অত্যাধুনিক আবাসন ব্যবস্থা। সেই সঙ্গে পর্যটকদের নিরাপত্তায় বাড়ানো হয়েছে বিজিবির তল্লাশি চৌকি। থানচি ঘুরে এসে শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ৪,৪৮০ বর্গ কিলোমিটার আয়তনের বান্দরবন পার্বত্য জেলায় মাত্র ১,৭০০ কিলোমিটার সমতল ভূমি হলো, বাকি ২,৫০০ বর্গ কিলোমিটার ভূমিতে রয়েছে বান্দরবনের উপর দিয়ে বয়ে যাওয়া সাঙ্গু ও শঙ্খ নদীর ব্যাপ্তি ৮৭ কিলোমিটার। পাহাড়, নদী, বৃক্ষরাজি সবে রয়েছে বান্দরবনে। পর্যটন স্পট শৈলপ্রপাত, নীলগিরি, নাফাকুম ঝর্ণা, বগালেক, সুউচ্চ পাহাড়, কেওকাডং। কিন্তু বিনোদনের এত কিছু থাকার মাঝেও পর্যটকদের সমস্যার অন্ত নেই। পাহাড়ের মাঝখান দিয়ে উঁচু নিচু ঢালের উপর দিয়ে আগাছাভাবে আসাটা, এটা যেটা না দেখবে সে বুঝতে পারবে না। থাকার মানে একটু সমস্যা, এটা যদি করে আর একটু সিকিউরিটি একটু ঘাটতি আছে। এই অবস্থায় বান্দরবন পার্বত্য জেলায় পর্যটকদের সুবিধার্থে বিশেষ ট্যুরিজম হাব গড়ে তুলতে চায় সরকার। তারই অংশ হিসেবে প্রথম পর্যায়ে থানচিতে সীমান্ত অবকাশ নামে একটি বিশেষ অঞ্চল গড়ে তুলেছে বিজিবি। আমরা সীমান্ত অবকাশ নাম দিয়েছি এটাকে আমাদের এখন পরিকল্পনা হচ্ছে এইখানে এই পর্যটন শিল্পটাকে পুরাটাকে ছড়িয়ে দেওয়া। বিজিবির উদ্যোগে সীমান্ত অবকাশের কাজ শুরু হওয়ার পর থেকে পুরো এলাকার চিত্রই পাল্টে গেছে। পর্যটকদের উপস্থিতিতে সরব হয়ে উঠেছে এখানকার আদিবাসীদের নিয়ন্ত্রিত বাজারগুলো। পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চল, যেসব জায়গাগুলো আমরা সচরাচর আমাদের আলোচনায় আসিনি, সে সকল জায়গায় আপনার ভ্রমণের সুযোগ পাবেন। সেটা আমাদের নিরাপত্তা ব্যবস্থার আওতায়ই হবে। আমি মনে করি বাংলাদেশকে ভিন্নভাবে আবিষ্কার করতে সক্ষম হব। সীমান্ত অবকাশের অবস্থান সুউচ্চ পাহাড়ের উপরে হওয়ায় নিমেষে চোখে পড়ে বান্দরবান পার্বত্য জেলার সবগুলো পাহাড়। এখান থেকে পর্যটকরা যেতে পারেন আশপাশের সবগুলো পর্যটন কেন্দ্রে। চট্টগ্রাম শহর থেকে ৭৪ কিলোমিটার দূরে বান্দরবান সদর, এরপর আরো ৮২ কিলোমিটার দূরে অবস্থান এ বান্দরবানের থানচির। কিন্তু পর্যটকরা এখানে এসে থেমে থাকতে চায় না, তারা চলে যেতে চায় আরো গভীরে, আরো দুর্গমে। এরই প্রেক্ষিতে দেখা যায় নিরাপত্তা এবং আবাসন সংকট। আর এই অবস্থায় এখানে গড়ে তোলা হচ্ছে বিশেষ ট্যুরিজম হাব। বান্দরবানের থানচি থেকে কমল দে, সময় সংবাদ। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন তার প্রয়াত বাবার ব্রিটেনে কর ফাঁকি দিয়ে বিদেশে গড়ে তোলা তহবিল থেকে সুবিধা নেয়ার কথা স্বীকার করেছেন। ২০১০ সালে ব্রিটেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার ৪ মাস আগে ব্লেয়ার মোর ট্রাস্ট নামের তহবিলটি $৪২,০০০ বেচে দেওয়ার কথা জানান তিনি। এর আগে পানামা পেপারস কেলেঙ্কারি ফাঁসের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী দাবি করেন তার নিজের নামে কোনো শেয়ার কিংবা দেশের বাইরে নিজস্ব কোনো তহবিল নেই। বিরোধীরা রাশিয়াকে অস্থিতিশীল করার চেষ্টা করছে উল্লেখ করে পানামা পেপারসে উঠে আসা নিজ দেশের সব দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক টেলিভিশন বক্তৃতায় পুতিন বলেন, পশ্চিমা প্রতিদ্বন্দ্বীরা রাশিয়ার একতা ও ভ্রাতৃত্ববোধ দেখে উদ্বিগ্ন। গত সোমবার পানামার আইনি পরামর্শক প্রতিষ্ঠান মোসাক ফনসেকা ফাঁস করা তথ্যে দেখা যায় অর্থ কেলেঙ্কারির সঙ্গে পুতিনের বেশ কয়েকজন ঘনিষ্ঠ সহযোগী জড়িত। দেশের ঘরোয়া ক্রিকেটের ক্লাবগুলো সিসিডিএম এর প্রস্তাবিত ব্যাংক গ্যারান্টি দিতে রাজি নয়। তাই প্লেয়ার বাই চয়েস পদ্ধতিতেও ক্রিকেটাররা পারিশ্রমিকের পুরো অর্থ বুঝে পাবেন কিনা তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। সাকিব মুস্তাফিজকে প্লেয়ার বাই চয়েসে রাখা হবে কিনা এবং শাহাদাত হোসেন রাজীবকে লিগ খেলার অনুমতি দেওয়া হবে কিনা শনিবার সিসিডিএম এর সভায় এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। ব্যাংক গ্যারান্টির কিছু জটিলতা আছে, কিছু ক্লাবের ক্ষেত্রে ব্যাংক গ্যারান্টি দিতে পারবে না, কারণ জানেন অনেকে আপনার এটা ফেয়ারওয়েল টাইপের কিছু ক্লাব আছে, যারা স্পোর্টিং ক্লাব আছে, তাদের তো মানে আপনার ব্যাংক গ্যারান্টি তাদের দেওয়ার মতো অ্যাবিলিটি বা তারা ওই প্রসিডিউর দিতে পারে না। সেই ক্ষেত্রে আমরা ব্যাংক গ্যারান্টির অল্টারনেটিভ হিসাবে একটা প্রসিডিউর চেক বা মনিটরিং করছে একটা আপনার যে ব্যাপারটা আছে সেটা রাখার চেষ্টা করা হচ্ছে। যেহেতু আইকন আপনি A+ আপনি জানেন যে এটা আপনার রিটেনের বাইরে থাকবে, তাহলে ওপেন লটারি হবে। সেই ক্ষেত্রে যাতে কোনো টিম যাতে এখানে
একটা প্লেয়ার নিয়ে যাতে কোনো সাফারার না হয় সেটা দেখা হচ্ছে, এবং সেই ক্ষেত্রে সেই প্লেয়ারও যাতে কোনো চাপে না থাকে যে আমি সেই টিমে গেলাম, সেই টিমে কোনো সার্ভিস দিতে পারলাম না, তো এটা তো সেই প্লেয়ারের জন্য খারাপ, আর সেই টিমকেও আমরা সাফারার করলাম। দুপুরের সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নতুন স্বপ্ন আর উদ্যমে দোরগোড়ায় বাংলা নববর্ষ। অসাম্প্রদায়িক চেতনা উজ্জীবিত করতে চলছে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি। চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চ থেকে 1800 কেজি জাটকা জব্দ, আটক করা যায়নি কাউকেই। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় 3 জেলেকে সাজা। তনু হত্যার ঘটনায় তার ভাই বোন সহ 5 জনকে জিজ্ঞাসাবাদ। অপরাধী শনাক্তে অনেককে জিজ্ঞাসাবাদ করা হবে, জানালো সিআইডি। উগ্রবাদ ও সন্ত্রাস দমনে বাংলাদেশকে সমর্থন দিয়ে যাওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের। সহিংসতা বাঙালির গৌরবজনক ঐতিহ্য ধ্বংস করতে পারবে না, সংবাদ সম্মেলনে মার্কিন মুখপাত্র। এবং চুয়াডাঙ্গা ও গাইবান্ধায় সরকারি ভবন নির্মাণে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি ব্যবহারের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। দর্শক, এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।